এই জায়গা থেকে আমি বলি, আমি জানি না পাপিয়াদি কটা ছবিতে অভিনয় করেছিলেন এর ভিতরে। আমি অনেকদিন ওনাকে খুব মানে কি বলবো, একদম প্রফেশনালি একের পর এক ছবিতে একটা সময় পাপিয়া অধিকারী আমার ভীষণ, মানে আমার ক্রাশ ছিল পাপিয়া অধিকারী, ঠিক আছে। কিন্তু ইদানিংকালে আমি আমি জানি না, আমি বহু পাপিয়া অধিকারী কতগুলো ছবিতে কাজ করেছিলেন, বা মানে পরপর পরপর কাজ করে যাচ্ছিলেন কিনা সেরকম। তুমি বিজেপি করছো, তুমি এটা করছো, তুমি সেটা নয়, কিন্তু সেটা একেবারেই নয়। সেটা হলে বোঝা যেত ক্লিয়ার, ইট ইজ লাইক তুমি আমার বিরুদ্ধে কিছু বলছো, সুতরাং আমি তোমাকে দাবানোর চেষ্টা। রাজনৈতিক সৌহার্দ্যটা বা ভদ্রতাটা কোথাও আস্তে আস্তে ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলছিলাম। অন্য থাকতে পারে অনুষ্কা, আমার মতবাদ অন্য থাকতে পারে, কিন্তু আমরা দেখা হলে কথা বলবো না, হেসে কথা বলবো না, তবেই তো মজাটা। তুমি ইস্ট বেঙ্গল সাপোর্ট হতে পারে, আমি মোহনবাগান সাপোর্টার হতে পারি, আমরা চায়ের কাপে তুফান তুলবো, আমরা ঝগড়া করবো, এ বাজে টিম ও ভালো টিম, এটা করতেই পারি, কিন্তু আমি ভদ্রতার সীমানাটা ছাড়াতে পারি। 26-এর বিধানসভা নির্বাচনে বদলেছে সরকার, সঙ্গে রয়েছে একাধিক প্রশ্ন। এই মুহূর্তে টলিউডের অভিভাবক কারা? স্ক্রিনিং কমিটি ডিসলভ করে গিয়েছে, ইম্পার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্তকে রিজাইন করতে বাধ্য করা হচ্ছে, ফেডারেশন রয়েছে কিন্তু নেই সভাপতি। এই সমস্ত প্রশ্ন নিয়ে আমি এমন একজনের কাছে যাব যিনি এই মুহূর্তে আর্টিস্ট ফোরামের সদস্য। আমার সঙ্গে রয়েছেন সুদীপ মুখার্জি। দাদা, প্রথমে কেটিভি বাংলা স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। দাদা, প্রথম প্রশ্ন যেটা আসবো, তুমি আর্টিস্ট ফোরামের সদস্য এবং আমরা দেখেছি দিগন্ত বাগচি রিজাইন করেছে। হ্যাঁ, কি সিচুয়েশন চলছে এই মুহূর্তে টলিউডে, যদি একটু বলো। আমি আমি জানি না, আমি অ্যাকচুয়ালি জানি না, তার কারণ তুমি জানো, আমার প্রথম কথা, আমি যে সিরিয়ালটায় কাজ করছিলাম রেগুলার বেসিসে, সেই সিরিয়ালটা বন্ধ হয়ে গেছে গত মাসের 6 তারিখ থেকে। তারপর থেকে আমি কোনো কাজ করিনি এখনো। আমি মূলত আপাতত আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি আমার 3টে নতুন নাটক রেডি হচ্ছে, তার রিহার্সাল চলছে, সেটা নিয়ে আমি ব্যস্ত হয়ে আছি। নতুন আমি এখনও কোনো কাজ শুরু করতে পারিনি, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, রাজনৈতিক পালাবদল হয়েছে, পট পরিবর্তন হয়েছে, আমি শুনতে পাচ্ছি অনেক কিছু। আচ্ছা, আমি আর্টিস্ট ফোরামের কার্যকরী কমিটির সদস্য, হ্যাঁ, মানে এক্সিকিউটিভ কমিটি মেম্বার, কিন্তু আমি এখনও অবধি গিয়ে উঠতে পারিনি লাস্ট কটা মিটিংয়ে। তার কারণ হচ্ছে আমার নাটকের রিহার্সাল চলছে, আমার পরশু দিন আমার নাটকের শো, এবং মানে একটা নাটকের শো, এটা যতক্ষণ না নামছে ভীষণ টেনশন হচ্ছে। এই নাটকটা আমি জাস্ট বলে দিই এই ভিতরে, এই নাটকটার নাম হচ্ছে প্রতারণা, একাডেমি অফ ফাইন আর্টসে শো হবে, এবং মুখোমুখি 30 বছরের ফেস্টিভ্যালে এর প্রথম শো হবে, যেটা আমি, পদ্মনাভ এবং পৌলমিদি অর্থাৎ সৌমিত্রবাবুর মেয়ে, এটা আমরা 3জন আছি এটাতে। তো জোর কদমে সেই রিহার্সালটা চলছে। এবারে বিষয়টা হচ্ছে যে আমি অনেক রকম কিছু খবরের কাগজ থেকে বা যে আরও আলোচনা হচ্ছে, দেখো, আমি সবসময় চাইবো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি রাজনীতি মুক্ত হোক, অর্থাৎ কিনা সরাসরি কোনো পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স যাতে না থাকে, কারণ এটা একটা ক্রিয়েটিভ জায়গা। অ্যাডমিনিস্ট্রেশনে পলিটিক্যাল পার্টির সাহায্য নেওয়া যেতেই পারে, কিন্তু সরাসরি তারা যদি একেবারে যুক্ত হয়ে যান অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, তাহলে যেহেতু এটা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা একটা একদম ডিফারেন্ট একটা ফ্যাকাল্টি, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই ইন্ডাস্ট্রিটা কিন্তু তারাই চালাতে পারে যারা এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে জানে, টেকনিক্যাল সাইডটা জানে, ক্রিয়েটিভ সাইডটা জানে, ডিজাইনটা জানে, এইখানকার ফিনান্সটা জানে, এখানকার ইকোনমিক্সটা জানে। কেবলমাত্র তারাই যেন ফিল্ম ইন্ডাস্ট্রির ধারক বাহক হয়, অর্থাৎ কিনা ফেডারেশন, যেটা আমাদের টেকনিশিয়ানসদের গিল্ড ইউনিয়ন, এবং সেটাতে বেশ কিছু গিল্ড আছে, নানান রকম গিল্ড আছে, সেইটা নিয়ে ফেডারেশন আমাদের তৈরি হয়েছে, এবং সেই ফেডারেশন একটা বড় ইউনিয়ন। এবং আমাদের একটা গিল্ড আছে যেটা হচ্ছে আর্টিস্ট ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম, এবং ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম চিরকালই কিন্তু অরাজনৈতিক একটা সংগঠন। এখানে কিন্তু এই আমাদের সদস্যদের মধ্যে অনেকেই রাজনৈতিক অ্যাসপিরেশনসের সঙ্গে আছেন। তুমি জানো চিরঞ্জিত চক্রবর্তী, উনি কিন্তু একটা সময় টিএমসি করতেন। আমাদের সদস্য দেব, আমাদের সদস্য জিৎ, আমাদের সদস্য অনির্বাণ,
প্রত্যেকের নিজস্ব একটা যেমন দিগন্তর কথা বললে, তার একটা পলিটিক্যাল ইয়ে ছিল, রাজনৈতিক পরিচয় ছিল। কিন্তু যখন আমরা আর্টিস্ট ফোরামে আসি না, আমরা এই রাজনৈতিক পরিচয়টা একেবারে দূরে সরিয়ে দিই। এটাও এখনো অবধি আমরা করতে পেরেছি। তো এখানে আমি একটু ভীষণ কাটবো। এই প্রশ্নটাই বারংবার আসে যে যেমনটা তুমি বললে যে এর ভেতরে কোনো রাজনীতি নেই, তো এরকম বহু আর্টিস্ট বলেছেন যে যেহেতু আমরা সরাসরি যুক্ত নই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম না, সেই কারণে আমরা আমাদের কাজ পেতে সমস্যা হতো, এবং যেহেতু আমরা ওদের হয়ে মানে প্রচারে যাব না, ওদের সঙ্গে ওদের কথায় সুর দেব না, সে কারণে আমাদের বহু বিষয়, আমাদের ছবি মুক্তি হওয়াতে মানে সমস্যা ক্রিয়েট হতো। সেটা সৌরভ বিশ্বাসের নাম নেই বলেছেন যে ছবি মুক্তি পাওয়ার আগে ঠিক সমস্যা হতো, এবং একাধিক সমস্যা, যেটা মানে তাদের অনুযায়ী যে এই সংগঠনটার সঙ্গে অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাস অর্থাৎ তৃণমূল কংগ্রেস পুরোপুরি জড়িয়ে গিয়েছিল। এই বিষয়ে কি বলতে চাই? দেখো, আমাকে তোমরা অনেক বছর দেখছো, এবং আমি আমার রাজনৈতিক ইডিওলজিটা কি, সেটা একটা ডিফারেন্ট বিষয়। কিন্তু সেই ইডিওলজিটা কখনো আমার কাজে বাধা হয়ে দাঁড়ায়নি। আমি সেই জায়গা থেকে কিন্তু কাজের জায়গায় অরাজনৈতিকই থেকেছি, ইনস্পাইট অফ মাই পলিটিক্যাল ইডিওলজি। আমার একটা বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাসটা আমার কাজে অন্তত কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। এটা হচ্ছে বড় কথা। এবারে আমি তোমায় জিজ্ঞেস করব, লোকে কাজ পাচ্ছে না সেটা কি রাজনৈতিক কারণে না অন্য কোনো কারণে? যেমন আমি তোমাকে বলছি, আমার একটা ছবি, মানে যেটা জয়ব্রত দাসের ছবি, খুবই চর্চা, একাডেমি, দি একাডেমি অফ ফাইন আর্টস, এই যে ছবিটা তৈরি হয়েছিল এবং সেই ছবিটা রিলিজ করতে দেওয়া হচ্ছিল না নানান কারণে, এটা কিন্তু কোনো রাজনৈতিক কারণ ছিল না। এটা কিন্তু সরাসরি প্রোডাকশনগত কারণে, এবং সেখানে টাকা ডিমান্ড করা হয়েছে, যেটা আমরা স্ক্রিনশটস সোশ্যাল মিডিয়াতে বহু জায়গা দেখেছি। সুতরাং এটা কিন্তু অন্য বিষয় একেবারে। ঠিক আছে, এবার রাজনৈতিক কারণে কিন্তু কারোর কাজ বন্ধ হয়েছে বলে আমি অন্তত জানি না। রুদ্র মাঝে মাঝে ক্লেম করে হয়তো রাজনৈতিক কারণে, কারণ সরাসরি এখন তো সে বিধায়ক হয়ে গেছে, কিন্তু ওর কাছে ওর রাজনীতির অ্যাসপিরেশনটা কিন্তু খুব ক্লিয়ার ছিল। ও কিন্তু সেখানে কোনো লুকোছাপা করেনি, এবং ওর রাজনীতিটা খুব সিরিয়াস জায়গা থেকে করেছে। মানে আমি বহু ইয়েকে জানি, কোনো একটা রাজনৈতিক দলের কালার নিয়ে তারা নেমে পড়েছে, কিন্তু তাদের কোনো অ্যাসপিরেশন নেই। তারা শুধু রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে ব্যক্তির নিজের ফায়দাটা তোলার চেষ্টা করেছে। রুদ্র কিন্তু নিজের অ্যাসপিরেশনের ব্যাপারে খুব ক্লিয়ার ছিল। সে যখন যে রাজনৈতিক দলে গেছে, ও কিন্তু কিছু করতে চেয়েছে, সেটা আমার মনে হয়েছে। রুদ্র আমার বহু বছরের বন্ধু। আমাদের স্ট্রাগল বোধহয় এক সময় শুরু হয়েছিল সেই 2000 সালে, 99-2000 সালে। এবং রুদ্রর একটা অ্যাসপিরেশন চিরকালই ছিল রাজনীতির, অ্যান্ড হি ওয়াজ ভেরি ক্লিয়ার, এবং ও বলেছে। কিন্তু তা সত্ত্বেও ভালো ভালো কাজ করেছে আমরা রুদ্রর কাছে। হয়তো যতগুলো কাজ করার কথা ছিল সেটা হয়নি, তো সেখানে হতে পারে হয়তো রাজনীতি কিছুটা ইয়ে গেছে। এখানে আমি কিন্তু বলবো হ্যাঁ, যে বাপিয়া অধিকারী আমাদের ইন্টারভিউতে নিজে বলেছেন যে উনি ছবিতে থাকতেন, কিন্তু ওনার ছবি পোস্টারে থাকলে সেটা রিলিজ করাতে সমস্যা হতো, যে কারণে উনি যত ভালো রোলেই মানে থাকুন না কেন, ওনার ছবি পোস্টারে পড়তো না, যেহেতু উনি অন্য দলকে সমর্থন করতেন। এই জায়গা থেকে আমি বলি, আমি জানি না পাপিয়াদি কটা ছবিতে অভিনয় করেছিলেন এর ভিতরে। আমি অনেকদিন ওনাকে খুব মানে কি বলবো, একদম প্রফেশনালি একের পর এক ছবিতে, একটা সময় পাপিয়া অধিকারী আমার ভীষণ, মানে আমার ক্রাশ ছিল পাপিয়া অধিকারী, ঠিক আছে। কিন্তু ইদানিংকালে আমি জানি না, আমি বহু পাপিয়া অধিকারী কতগুলো ছবিতে কাজ করেছিলেন, বা মানে পরপর কাজ করে যাচ্ছিলেন কিনা সেরকম আমি অন্তত খুব একটা আমার জানা নেই। এবারে যদি সেটা হয়ে থাকে যে ওনার ছবি পোস্টারে থাকলে, এ ব্যাপারে আমি বলতে পারবো না। মানে আমি কখনো এরকম কিছু করতে দেখিনি কাউকে, যে তারা ভালো কোনো কাজ করেছে। আমি তো বহু মানুষের পোস্টার দেখেছি। খুব কষ্ট হয়েছিল এই ছবিটা রিলিজ করা নিয়ে, সেটা অন্য কারণে, তার সঙ্গে কিন্তু কোনো রাজনৈতিক কারণ ছিল না। এবারে যেটা হয়েছিল সেটাও কিন্তু রাজনৈতিক কারণে নয়। যেটা হয়েছিল সেটা হচ্ছে রাজনীতিটার সাপোর্টে কিছু মানুষের দাদাগিরি চলছে। এটা কিন্তু তুমি বামফ্রন্ট করছো, তুমি বিজেপি করছো, তুমি এটা করছো, তুমি সেটা নয়, কিন্তু সেটা একেবারেই নয়। সেটা হলে বোঝা যেত ক্লিয়ার। ইট ইজ লাইক
তুমি আমার বিরুদ্ধে কিছু বলছো, সুতরাং আমি তোমাকে দাবানোর চেষ্টা করছি। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইডিওলজির সম্পর্ক, কাজের পরিবেশের সম্পর্ক। যখন এদের পরিচালনা অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে কোয়েশ্চেন উঠেছে যে এই অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করছে আমাদের ফেডারেশনে, আমাদের টেকনিশিয়ানের যে সেটা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে লড়াইটা আজকেও সুদেশ নাদিকে লড়তে হচ্ছে, বা সুব্রত সেনকে লড়তে হচ্ছে, বা অনির্বাণকে লড়তে হচ্ছে, এই লড়াইটা কিন্তু করতে হচ্ছে, এবং সেটা কিন্তু কাজের প্রেক্ষিতে, রাজনৈতিক প্রেক্ষিতে নয়। এই যে টলিউডের একাধিক আর্টিস্টকে আমরা দেখেছি টিএমসি করতে, সেখান থেকে তারা কিন্তু প্রচুর কথা শুনেছে এবং আমরা দেখেছি রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোড়া হয়েছে। এই বিষয়গুলোকে নিয়ে তুমি কিভাবে দেখো? দেখো, তারা কিন্তু এই কাদা চোরাচুরি বা তাদের এগেনস্টে কথা হয়েছে তাদের পলিটিক্যাল জায়গা থেকে, তাদের কাজের জায়গা থেকে নয় একদম। সেখানে আমার কিছু বলার নেই। আমার মনে হয় দেখো, প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক মতবাদ থাকতে পারে, দর্শন থাকতে পারে। আমার মনে হয় কোথাও গিয়ে আমার যেটা মনে হচ্ছিল বিগত 2011 সালের পর থেকে রাজনৈতিক সৌহার্দ্যটা বা ভদ্রতাটা কোথাও আস্তে আস্তে ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলছিলাম, এবং তারই কিন্তু রিপারকেশন এটা। আমরা কিন্তু এর আগে রাজনৈতিক লড়াই দেখেছি, রাজনৈতিক ঝগড়া দেখেছি, কিন্তু আমি কখনো না আমাদের বড় হওয়ার পিরিয়ডে কখনো কাউকে রাজনৈতিক সৌহার্দ্য হারাতে দেখিনি, ভদ্রতা হারাতে দেখিনি, যেটা একেবারে শেষ হয়ে গেছিল আমার মনে হয়েছে, যেটা হওয়া উচিত না। তোমার মতবাদ অন্য থাকতে পারে অনুষ্কা, আমার মতবাদ অন্য থাকতে পারে, কিন্তু আমরা দেখা হলে কথা বলবো না, হেসে কথা বলবো না, তবেই তো মজাটা। তুমি ইস্ট বেঙ্গল সাপোর্ট হতে পারে, আমি মোহনবাগান সাপোর্টার হতে পারি, আমরা চায়ের কাপে তুফান তুলবো, আমরা ঝগড়া করবো, এ বাজে টিম ও ভালো টিম, এটা করতেই পারি, কিন্তু আমি ভদ্রতার সীমানাটা ছাড়াতে পারবো না। রাজনীতিটা সেই রকমই হওয়া উচিত, সবাই ভদ্র সন্তান, শিক্ষিত, তবেই তো তুমি একটা রাজনীতি যারা করছে তাদের তো অনেক দায়িত্ব সমাজের প্রতি। সেই সমাজটাকে তো আমরা সবাই চাই একটা সুন্দর সমাজ গড়ে তুলতে, আমাদের তো টার্গেট তাই হওয়া উচিত। এবারে পলিটিক্যাল আর ইডিওলজি আমার একটা থাকতে পারে, তোমার একটা থাকতে পারে, কিন্তু ফাইনালি আমরা পলিটিক্সটা করছি কিসের জন্য? রাজ্যের জন্য। আর রাজ্য তো শুধুমাত্র মাটি বাটি নয়, রাজ্যের মানুষ, এবং সেই রাজ্যের মানুষ কানেক্ট করছে কোথায়? দেশকে, অর্থাৎ কিনা সেন্টার। সুতরাং এটা তো ব্রিজ হওয়া উচিত, যে একটা সুন্দর, সুস্থ, সুষ্ঠু একটা সোসাইটি আমরা দিতে পারি। রাজনীতির যারা রাজনীতিবিদদের সেটাই তো দায়িত্ব, তাই তো হওয়া উচিত। তার মানে আজকে তারা ঠেলতে ঠেলতে মানুষের ধৈর্য সেই জায়গাটায় নিয়ে চলে গেছে যে তারা এই ধরনের গালাগালি করছে। এবং রাজ এটা আমাদের বন্ধু মানুষ, খুব খারাপ লাগে দেখতে, খুব খারাপ লাগে। আমি রাজ যখন টেলিভিশনে কাজ করছে, কত কাজ করেছি, আমরা রুমমেটস ছিলাম, আমরা যখন বাইরে আউটডোরে যেতাম, আমি রাজ আমরা রুমমেটস হতাম। তো খারাপ তো ডেফিনেটলি আগে, আর গুণী ছেলে, ইজ এ ভেরি গুড ফিল্ম মেকার। তো এটা দুঃখজনক, এবং আমার মনে হয় এই ভদ্রতাটা ফিরে আসা উচিত, এবং আমি সেটা আমাদের প্রেজেন্ট যারা সরকার করছে তাদের কাছ থেকে এক্সপেক্ট করব। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির ইডিওলজির কথা বলা হচ্ছে এখানে, এবং অনেস্টলি আমি তোমায় বলছি অফ দ্য রেকর্ড, আমি জানি না রেকর্ডে, আমার দাদুর বন্ধু ছিলেন উমাপ্রসাদ মুখার্জি, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির ছোট ভাই, যার লেখা হিমালয়ের যেটাকে বলা হয় যারা ট্রেকিং করে, যারা মাউন্টেনিয়ারিং করে তাদের, এবং আমি তাদের মধুপুরের বাড়িতে গেছি। আমার দাদুর বাবা এবং আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন ক্লোজ ফ্রেন্ডস, এবং তারা পাশাপাশি গ্রামে মধুপুরে বাড়ি তৈরি করেছিলেন, এবং আমার দাদু আবার উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের বন্ধু, তার স্টুডেন্টও ছিলেন। আমি তাকে সামনাসামনি দেখেছি, কাছাকাছি দেখেছি। তো আমার না কোথাও ভীষণ একটা নস্টালজিয়া কাজ করে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমি দেখিনি, কিন্তু উমাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমি দেখেছি, এবং আমি বহু বছর আগে প্রশান্ত ভট্টাচার্যর ডিরেকশনে একটা অডিও ড্রামা করেছিলাম, যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে, যেটা হিন্দি ভার্সন, সেটায় আমি শ্যামাপ্রসাদ মুখার্জি হয়েছিলাম। তো অনেক কিছু মনে হচ্ছে যে
এই মানুষটার ইডিওলজিতে যেহেতু একটা দল এসছে, তারা আজকে সরকারে এসছে, সুতরাং রাজনৈতিক সৌহার্দ্য, শিক্ষা, একটা বেসিক শিক্ষা, ভদ্রতা এবং জাতীয়তা বোধ আরও বেশি করে কাজ করবে, মানুষ আরও উন্নতি করতে পারবে। আমরা তো সবসময় সেটাই আশা করতে পারি। তবে সব কিছু শেষে যে প্রশ্নটা থেকেই যাচ্ছে, তুমি বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো, আজকে দিনে দাঁড়িয়ে কি মনে হয় কি বদল ঘটেছে এবং যেগুলো না ঘটলেও হয়তো ভালো হতো? দেখো, সব থেকে আগে বদল হয়েছে যে আমরা যে ইউনিটের কথা বলি না, সেই ইউনিটটা যেমন প্রডিউসার আছে, ডিরেক্টর আছে, টেকনিশিয়ানস আছে, অভিনেতা আছে, যেই ছেলেটি চা দিচ্ছে সেই ছেলেটিও আছে। উই কল ইট আ ইউনিট। এবং একটা সময় ফাইটার্স আছে, এবং একটা সময় না সবাই একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলতো, সেই প্ল্যাটফর্মটা কোথাও একটা চলে যাচ্ছিল, কোথাও একটা ভীষণ ডমিনেটিং একটা ফোর্স কাজ করছিল। আমি দেখেছি একটা প্রোডাকশন হাউসে কাজ করছি, সেখানে একটা আলাদা গ্রুপ তৈরি হয়েছে, এই প্রোডাকশন নিয়ে কাজ হচ্ছে, সেখানে আর্টিস্টদের নিয়ে আলোচনা হচ্ছে, সেই গ্রুপে কোনো আর্টিস্টের নাম নেই। ঠিক আছে, আমরা কেন ট্রান্সপারেন্ট হব না? ট্রান্সপারেন্সিটা খুব দরকার। আর ভালো ক্রিয়েটিভ কাজ হোক, আরও প্রডিউসার্স আসুক, স্ট্রং প্রডিউসার্স আসুক, আমরা একটা স্টেবল একটা ইন্ডাস্ট্রি তৈরি করি, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি তৈরি করি, যে ইন্ডাস্ট্রিটা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে, আবার বড় হয়ে উঠবে, মহীরুহ হয়ে উঠবে, এবং প্রচুর 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 কাজ হবে, সেটা এক্সপেক্ট করবো, যেটা অনেকটা কমে গেছিলো, প্রচুর রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো। এবং ওই থোড় বড়ি খাড়া বড়ি থোড় থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের দরকার আরও বেশি লোকের কাজ হোক, অভিনেতাদের কাজ হোক, টেকনিশিয়ানদের কাজ হোক, আরও বেশি ক্রিয়েটিভ মানুষরা আসুক। কোথাও গিয়ে রিজিডিটি অফ টেকনিশিয়ানস টিম, আমি ধরো আমার একটা বাজেট আছে, সেখানে আমি 100 টাকা খরচ করতে পারি, তাহলে আমি 100 টাকা খরচ করার মতন বাজেট একটা টিম নিয়ে, প্রফেশনাল টিম নিয়ে নির্ভয়ে কাজ করতে পারবো, এটা আশা করি। আমার কাছে যদি 1000 টাকা থাকে, তাহলে আমি 1000 টাকার টিম নিয়ে কাজ করি, সেটা এক্সপেক্ট করতে হবে। আমার কাছে যদি 10 টাকা থাকে, তাহলে আমি 10 টাকার টিম নিয়ে কাজ করি, কিন্তু আমি যেন কাজ করতে পারি। যত বেশি কাজ হবে, তত বেশি মানুষের ইনভলভমেন্ট হবে, এবং তত বেটার ইন্ডাস্ট্রি গ্রো করবে, সেটা এক্সপেক্ট করবে, যেটা বন্ধ হয়ে গেছিলো। তবেই তো গুপি কাজ হতো, গুপি কাজটা হতো, গোপনে কাজ করাটাকে গুপি কাজ বলা। সেই গুপি কাজগুলো হতো কেন? ভয়, যে আমার কাছে ভাই 100 টাকা আছে, আমি 1000 টাকা খরচ করতে পারবো না। কিন্তু এটা কিন্তু বলা হয়েছিল যে ওনারা ওখানে গুপি কাজ করেছিলেন বলেই ওরা সেই প্রমাণগুলো দেখাতে পারছিলেন না, এবং সেই কারণেই নাকি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুটা হয়েছে। আমি তোমায় একটা কথা বলছি, গুপি কাজ মানে কি? লুকিয়ে কাজ করছো। তুমি জানো কতজনের ইউনিট কাজ করছিল তালসারিতে? একটা মিনিট, আমি সেখানেই আমার প্রশ্নটা, এবার আমি সরাসরি প্রশ্ন করে দিচ্ছি, আপনারা বলুন আমি যদি ভুল বলে থাকি। একটা 70 জনের ইউনিট, অতজন টেকনিশিয়ান আর্টিস্ট মিলে তালসারির বিচে শুটিং করছে 4 দিন ধরে। যদি প্রশাসন সেটা না জানে, সেটা কার ব্যর্থতা? উইদাউট পারমিশন যদি কাজ হয়ে থাকে, এবং প্রশাসন যদি সেটা না জানতে পারে, এবং এই 4 দিনে তারা যদি রুখতে না পারে, সেটা কার ব্যর্থতা? তাহলে তো আমি প্রশাসনকেও দায়ী করতে পারি, যে 4 দিন ধরে ওরা তো লুকিয়ে লুকিয়ে কোণে ওপেন বিচে শুটিং করছে, এবং সেই বিচের দায়িত্বে যারা আছে, ওখানকার ফিশারম্যানস ইউনিয়ন বা বলো, বা পুলিশ ইউনিয়ন বলো, পুলিশ প্রশাসন বলো, তারা যদি এই 4 দিনে এই 70 জনের ইউনিটকে চোখে না দেখতে পেয়ে থাকে, ওটা তো অদৃশ্য নয়, অবয়বহীন ব্যক্তি নয়। 4 দিন ধরে শুটিংটা চলেছে, এই ঘটনাটা 4th ডের, এই 4 দিন ধরে তারা যদি ইউনিটকে না দেখতে পায়, এবং যদি তাদের পারমিশন না থাকে, তাহলে তারা কেন স্টেপ নিল না? ব্যর্থতাটা কাদের? আমি তো তাদেরকেও, আজকে যে রাহুলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার দায়িত্ব তাহলে তাদের উপরেও বর্তায় না, কিন্তু ডুবুরিরা কিন্তু বলেছেন যে ওরা চেয়েছিল, কিন্তু ওদেরকে ডুবুরিদের নেওয়া হয়নি। একই সঙ্গে তালসারি যখন ওখানে যারা থানা, ওরা বলেছেন যে আমাদেরকে কিছু জানানো হয়নি। তুমি এই ক্যামেরাটা নিয়ে তালসারি বিচে একবার নামো তো, তোমরা দুজনে যাও, গিয়ে তালসারি বিচে নেমে শুটিং করো, আমি দেখবো ওরা অ্যালাউ করে কিনা। আমি তোমায় বলছি, এই ক্যামেরা নিয়ে তুমি গাড়ি করে তালসারি বিচে চলে যাও, দিয়ে বিচের মধ্যে নেমে শুটিং করো, দুজন। হ্যাঁ, ওখানে 70 জনের ইউনিট কাজ করেছে। আমার আর কিছু বলার নেই, ডু ইট, গো, তোমরা তো সাংবাদিক, ফাইন্ড ইট আউট। তার জন্য আমরা দেখেছি চিরসখা বন্ধ হয়ে যেতে হঠাৎ করে শাটডাউন করে দেওয়া হলো, যদিও সেটা কথা, কিন্তু এত তাড়াতাড়ি শাটডাউন হওয়ার হয়তো কথা ছিল না।
তারপরে কোণে দেখালো বেশ 7 দিন মতো শুটিং বন্ধ ছিল। তারপরে এটাও বলা হলো যে লীনা গাঙ্গুলির প্রোডাকশন হাউসে আপাতত কেউ কাজ করবে না যতদিন না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ জানা যাচ্ছে। এই বিষয়টা নিয়েও কি বলতে চাই? দেখো না, বিষয়টা হচ্ছে লীনাদির নাম যে প্রোডাকশনের সঙ্গে যুক্ত আছে সেই প্রোডাকশনের সঙ্গে সেই প্রোডাকশন কাজ করতে পারে, কিন্তু আর্টিস্ট ফোরামের সদস্যরা সেই প্রোডাকশনের সঙ্গে কাজ করবে, এটা বলা হয়েছে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে চিরসখা আরও কিছুদিন চলতো, ডেফিনেটলি চলতো, সেরকমই প্ল্যান ছিল, এবং হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। ডেফিনেটলি সেটা দুঃখজনক। তার একটা কারণ হচ্ছে, জানো তো, আর্টিস্ট ফোরাম কেন এই স্টেপটা নিয়েছে? তার কারণ একটা সামান্য জিনিস দরকার ছিল, সেটা হচ্ছে রাহুলের যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা দায়ী, এইটুকু দরকার ছিল। সেটা হয়নি বলেই কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল। অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো কারণেই হোক, দুর্ঘটনা, একটা প্রাণ চলে গেছে, সেটা তো অন্য ব্যাপার। কিভাবে হয়েছে না হয়েছে, তদন্ত, পুলিশ, সেটা তো চলবে, কিন্তু প্রোডাকশন থেকে একটুখানি দায়টা নেওয়া উচিত ছিল, যা আমাদের প্রোডাকশনের কাজ করতে গিয়ে মানুষটা চলে গেল, এইটা কিন্তু পাওয়া যায়নি। এবং সেই কারণেই কিন্তু সেই নন কোঅপারেশন। কারুর ব্যক্তিগত কারুর সঙ্গে কোনো রাগ নেই। আমার তো ব্যক্তিগত দুঃখ আছে। ম্যাজিক মোমেন্টস, one of the best production houses, one of the oldest production house, শৈবাল ব্যানার্জি টেলিভিশনের এখন যারা কাজ করে সব থেকে পুরনো প্রডিউসার। এটা তো আমার ব্যক্তিগতভাবে আমার বড় লস, সব থেকে বড় ক্ষতি তো আমার। আজ 1.5 মাস হয়ে গেল আমার কোনো কাজ নেই, আমি কোনো কাজ করছি না। আমি তো লিড হিসেবে কাজ করছিলাম, আমি তো লিড ছিলাম, কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো একটু নিজেদের মধ্যে মানে ওই বিশ্বাসটা রাখাটা খুব দরকার ছিল। ওইটুকু সম্মান রাহুলের প্রাপ্য ছিল, যে আমি কাজ করতে গিয়ে চলে গেছি, আমি কোনো খারাপ কাজ করতে গিয়ে যাইনি, আমি কাজ করতে গিয়েছি। এই সম্মানটা রাহুলের প্রাপ্য ছিল, তাহলে এই এত কিছু হতো না। হ্যাঁ, হয়তো কিছু কম্পেনসেশন দেওয়ার কথা হতো, এই হতো সেই হতো, অনেক কিছু তদন্ত চলছে, যেরকম চলছে। এই এত বড় ঘটনা, এতগুলো মানুষের কাজ চলে যাবে, এটা হয়তো হতো না। এটা ছোট্ট জেস্চার, যে হ্যাঁ, দায়িত্বটা আমাদের আছে। আর মানে এটা আমার খুব বড় লস, কারণ আমি সত্যি এর এত ভালো প্রোডাকশন সত্যিই দেখিনি। আমি ম্যাজিক মোমেন্টসের মতন ভালো প্রোডাকশন হাউস আমি সত্যিই দেখিনি। কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে ওই ওনারশিপটা দরকার ছিল, ওই রেসপেক্টটা রাহুলের পাওয়া উচিত ছিল, যে কাজ করতে করতে চলে গেছে, খারাপ কাজ করতে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। তবে শেষ করার আগে যেটা জানতে চাইবো, কি মনে হয় সবটাই কি গাফিলতি, না কোথাও কোনো রহস্য লুকিয়ে রয়েছে? না, এটা গাফিলতিও নয়, রহস্য নেই এটার মধ্যে। দেখো, অ্যাক্সিডেন্ট হয়, আমি আবার বলছি, সবটা মিলিয়ে আমি বলছি। লুকোচুরির কোনো জায়গা নেই। আমাদের প্রত্যেকটা প্রোডাকশন হাউসে বা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতটাই ছোট, প্রত্যেকটা প্রোডাকশন হাউস যেভাবে কাজ করে, ম্যাজিক মোমেন্টসও সেভাবেই কাজ করছিল। তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, এর মধ্যে যারা সোশ্যাল মিডিয়ার ইয়েতে যেও না। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কার রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।